স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। আওয়ামী লীগের স্থলে কারা ক্ষমতায় আসবে তা স্পষ্ট করতে পারছে না সরকার বিরোধীরা, বললেন প্রধানমন্ত্রী। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের জামিন বাড়ল 2 জন পর্যন্ত, একই দিনে অভিযোগ গঠনের শুনানি। তীব্র গরমে পূর্বাঞ্চলে স্বস্তির বৃষ্টি, কুতুবদিয়ায় সর্বোচ্চ 28 মিলিমিটার, ঢাকার আকাশেও মেঘের আনাগোনা। মিল্টন সমাদ্দারকে 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। মিরপুর থানায় মানব পাচার, নির্যাতন ও প্রতারণার 3 মামলা। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, মন্তব্য ফরাসুদ্দিনের। শিরোনামের পর এবারে জানাবো বিস্তারিত খবর। সরকারকে যারা উৎখাত করতে চায় তারা আওয়ামী লীগের জায়গায় কারা আসবে সেটা স্পষ্ট করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। যারা আন্দোলন করছে তাদের বাধা দেয়া হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবশ্য সরকার চাইলে পুলিশকে বলতে পারে আমেরিকার পুলিশের মতো আন্দোলন দমন করতে। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিক্ষোভে অধ্যাপক ছাড়াও 900 শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, অথচ তাদের কাছেই মানবাধিকারের কথা শুনতে হয়। দেশটির স্কুল, শপিং মলে অনবরত গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, তাদের সেদিকে নজর দেওয়া উচিত। এর আগে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, মিয়ানমারের ওপর থাইল্যান্ডের প্রভাব থাকায় প্রত্যাবাসনের সহযোগিতায় আশ্বাস মিলেছে। যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, রিফিউজি, তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এদের প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার তিনি করবেন। 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় এ অধিবেশন শুরু হবে। দ্বিতীয় অধিবেশন চলবে 9 মে পর্যন্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত 15 এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন, এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। জুনে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। এর আগে 30 জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে 5 মার্চ শেষ হয়। দীর্ঘ তাপপ্রবাহের পর কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা বিভাগের পূর্বাংশে হালকা বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 11 মের পর আবারও বাড়বে তাপমাত্রা। মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দীর্ঘ তাপপ্রবাহের পর মিলল স্বস্তির বৃষ্টি। অবশেষে কিছুটা শান্ত হলো রুদ্র বৈশাখ। কুতুবদিয়ায় বৃষ্টি 28 মিলিমিটার। থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। আবহাওয়া অফিস বলছে, জলীয় বাষ্প দেশের পূর্বভাগে বেশি সক্রিয়, তাই সিলেট, চট্টগ্রামে বৃষ্টি দেখা গেছে। তাছাড়া দেশে বিস্তার হতে 3 থেকে 4 দিনের অপেক্ষা। তখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী ও রংপুরে ভারী বর্ষণের আভাস মিলেছে। পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। মে মাসের গড় বৃষ্টি 284 মিলিমিটার।
11 মে পর্যন্ত এই বৃষ্টি থাকলেও পরে আবার বাড়বে তাপমাত্রা। 16 মের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় হোক আর নিম্নচাপ হোক, সে 15 তারিখের মধ্যে আপাতত হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও এই মাসের 15 তারিখের পরে থেকে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এদিকে উজানের ভারী বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বিগত কয়েকদিনে তাপপ্রবাহে দুপুরবেলা যেরকম গরম অনুভূত হয়েছে, আজকের পরিস্থিতি কি ঠিক তেমনই? বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি? দেখুন সাফাত, আজকের পরিস্থিতি কিছুটা উন্নতই। আপনাকে যদি বলি যে ঢাকায় এখন 2টো বেজে গেছে, আবহাওয়া অফিসের এবং আমাদের যে গাণিতিক হিসাব, সেই হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 34 ডিগ্রি সেলসিয়াস এখন। আমরা গতকালকে এই সময় আমরা দেখেছি প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছিল। আজকে সারাদিনে যদিও যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী 34-এর উপরে ঢাকা শহরের তাপমাত্রা ওঠার কথা না, যদিও অনুভূত হচ্ছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তবে সন্ধ্যার পর অর্থাৎ বিকাল বা সন্ধ্যার পর নাগাদ হালকা এক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখেছে আবহাওয়া অধিদপ্তর। তারা মূলত যে বিষয়টি বলেছে যে ঢাকা সহ বাংলাদেশের বিশেষ করে পূর্বাঞ্চল, পূর্ব অংশ যেটি, সেই অংশ জুড়েই বৃষ্টির দাপট থাকবে। সেটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে শুরু করে নরসিংদী এবং ময়মনসিংহ সহ সিলেট এবং এদিকে একেবারে যদি বলা যায় যে পূর্বাংশ অর্থাৎ চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভাগ, এই এলাকাগুলোতে আজকে এবং পাশাপাশি 5 তারিখের পর সারা বাংলাদেশে এই বৃষ্টির বিস্তার ঘটবে এবং সেই বৃষ্টির বিস্তারটা খুব বেশি দিন পর্যন্ত থাকবে না। এটি 11 তারিখ পর্যন্ত এই স্বস্তির বৃষ্টি থাকতে পারে এবং এই সময়টায় তাপমাত্রা অনেকখানি সহনীয় হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সবথেকে বেশি দুর্ভাবনার বিষয় যেটি, সেটি হচ্ছে এ মাসেই আবার 11 তারিখের পর তাপমাত্রা আবার বাড়বে এবং সেটি তীব্র আকার ধারণ। আমরা জানি যে 19 মে 1972 সালে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 45.1 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল রাজশাহীতে। তো এই বছরও যেহেতু মে মাস শুরু হয়েছে, মে মাসের আগেও বড় রকমের তাপপ্রবাহ চলে গেছে, এ মাসটাও তাপপ্রবাহের ভিতর দিয়ে যাবে। তবে দুঃসংবাদ যেটি, সেটি হচ্ছে এ মাসের মাঝামাঝি থেকে একটি নিম্নচাপ, যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকারে ধারণ করতে পারে, তবে সেটির গতিপথ এখনই বলা যাবে না। সেটি হয়তো বাংলাদেশের দিকেও আসতে পারে, আবার ভারত বা অন্যদিকেও তার গতিপথ চলে যেতে পারে। তবে ওই সময়টায় বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপ থাকলে পরে একটা ভ্যাপসা গরম, যার প্রভাব সারা বাংলাদেশে কিন্তু থাকে। তো সেই প্রভাবটা হয়তো 14-15 তারিখের পর থেকে দেখা যাবে এবং তারপর আবার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠতে পারে। যদি নিম্নচাপটি বাংলাদেশের অভিমুখে আসে বা ঘূর্ণিঝড় না হলে পরে বৃষ্টি আকারে যদি ঝরে যায়, তারপরেও হয়তো বা বাংলাদেশে আবার একটু ঠান্ডা বা মৌসুমটা একটু নমনীয় হতে পারে বা সহনীয় হতে পারে, এরকম একটা পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদী যে আবহাওয়া পূর্বাভাস, সেই পূর্বাভাসে। আজকের দিনের এখন পর্যন্ত যে তাপমাত্রা, সেটি সকাল থেকেই 32 ডিগ্রি থেকে শুরু করে 34 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করেছে এবং ঢাকা শহরে বিশেষ করে। আর বৃষ্টিপাত সকাল থেকেই আমরা দেখেছি যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি শুরু হয়েছে এবং পাশাপাশি সিলেটেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। উজানে, যদিও এই এলাকায় উজানের ভারী বর্ষণের কারণে একটি ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ তাৎক্ষণিক বন্যার আবহ সৃষ্টি হয় এবং তার কারণে কিন্তু বন্যা প্রভাস কেন্দ্র এবং সতর্কীকরণ কেন্দ্র গতকালকেই একটি 48 ঘন্টা একটি প্রভাস দিয়ে রেখেছে, যার কারণে সেখানেও সুনামগঞ্জ এবং সিলেট বিভাগ জুড়ে একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে। তো যদিও এই ঢলের পানি খুব বেশি স্থায়ী হবে না বলে আমাদেরকে জানিয়েছে, অল্প হয়তোবা 10 বা 12 তারিখ পর্যন্ত এই পানি স্থায়ী থাকতে পারে। তবে আশার বিষয় যে হাওর জুড়ে যে ধানের উৎপাদন হয়েছিল, সেই ধানগুলো বেশিরভাগই অর্থাৎ প্রায় 80% ধানই এখন কৃষকরা কেটে ফেলেছেন, যার কারণে খুব বেশি প্রভাব ফেলবে না এবারের এই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। এর বাইরে যদি বলি যে সন্ধ্যার পর ঢাকা শহরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি পূর্ব অংশ জুড়ে এবং সারা বাংলাদেশের পূর্বভাগে আজকে এবং কালকে বৃষ্টির সম্ভাবনা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আগামী 48 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে অতি ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে।
এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এরই মধ্যে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, আগামী 48 ঘন্টায় তো সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা আছে। এক্ষেত্রে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কি বলছে এবং স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এখান থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু অতি ভারী বর্ষণ হচ্ছে। যদিও সুনামগঞ্জে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই, অর্থাৎ গত রাত্রেও কিন্তু বৃষ্টিপাত হয়নি। তারপরও আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে সুরমা নদীর পানি কিন্তু গত 6 ঘন্টায় 21 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ক্রমাগত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে আগামী 48 ঘন্টা এবং পানি বিভিন্ন জায়গায় বিপদসীমা অতিক্রম করার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কৃষি বিভাগের কথা যদি বলি, আপনি জানেন সুনামগঞ্জের হাওরে কিন্তু এখনও বুড়ো ফসল প্রায় 15% বুড়ো ফসল ধান কাটার বাকি আছে। যদি পাহাড়ি ঢল যেভাবে আসছে, এই ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যে উঁচু জায়গায় যে সমস্ত ধান কাটার বাকি রয়েছে সেই সব ধানও ক্ষতির সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সুম আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু উঁচু জায়গায় এখনো ধান কাটার বাকি রয়েছে, সেহেতু কৃষকদেরকে তারা দ্রুত ধানগুলো কেটে নেওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। এবং আজকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী তিনিও কৃষকদেরকে অনুরোধ করেছেন যেন দ্রুত ধান কেটে নেওয়া হয়। আর আপনি জানেন সুনামগঞ্জ একটি দুর্যোগ প্রবণ এলাকা। সুনামগঞ্জ যেহেতু বন্যার একটা পূর্বাভাস পাওয়া গেছে, বন্যার যে সকল প্রস্তুতি নেওয়ার বিষয় আছে সেই সকল প্রস্তুতি নেওয়ার জন্য আজকে জরুরি সভা থেকে জেলা প্রশাসক কিন্তু সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আর আমাদেরকে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে প্রত্যেক উপজেলার জন্য বন্যা আশ্রয় কেন্দ্র এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য ইতিমধ্যে মজুদ রাখা হয়েছে এবং আরও অতিরিক্ত বরাদ্দ এবং অতিরিক্ত জিআর চালের জন্য কিন্তু মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা এখন যে অবস্থা দেখছি যে এখন হাওরে যে কটায় ধান রয়েছে এই সব ধান যদি পানি বৃদ্ধি থাকে, এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু ধানের ক্ষয়ক্ষতি হবে। সুনামগঞ্জের একটা বিষয় হচ্ছে যদি 1% ধানও যদি নষ্ট হয় কৃষকের জন্য কিন্তু এটা অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা বিগত দিনের কথা যদি বলি, বিগত 2022 সালের কথা, 2022 সালেও কিন্তু আমরা দেখেছি ধান কাটা প্রায় শতভাগ শেষ হওয়ার পরও ধান যে শুকনো ধান অর্থাৎ মাঠে যে ধান শুকানোর জন্য থাকে সেই ধানও কিন্তু বাঁধ ভেঙে তলিয়ে গেছে। এরকম একটা শঙ্কা করছেন কৃষকরা। তো আমার কাছে এই ছিল সুনামগঞ্জের আবহাওয়া এবং পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। আগামীতেও অতি উষ্ণ গ্রীষ্মকাল চলমান থাকলে মোকাবিলায় লাগবে অন্যান্য দুর্যোগের মতো পূর্ব প্রস্তুতি। আর এই তাপপ্রবাহের আওতায় 70% মানুষই পড়বে বলে অনেকেই বলছেন কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং এর কথা। তবে এক্ষেত্রে বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা। নইলে রয়েছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকছে মে মাসেও। এরই মধ্যে এক মাসে দেশের গড় তাপমাত্রা প্রথমবারের মতো উঠেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। 76 বছরেও এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড নেই। উত্তর পশ্চিম দিক থেকে ঢোকা এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব জেলায়। এতে উচ্চ ঝুঁকিতে 21 জেলার অধিবাসীরা। এই অতি উষ্ণ গ্রীষ্মকাল যদি প্রতি বছর আসে তা মোকাবেলায় লাগবে পূর্ব প্রস্তুতি। সে প্রসঙ্গে সামনে আসে কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রসঙ্গ। এই নিয়ে আবহাওয়াবিদ ড আবুল কালাম মল্লিক বলছেন, এই প্রক্রিয়ায় সিলভার ও পটাশিয়াম আয়োডাইড ও কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাই বাংলাদেশে ক্লাউড সিডিং করতে গেলে চীনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে। আমাদের এই বৃহৎ অঞ্চলে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যদি বৃষ্টিপাত ঘটানো হয় তাহলে তার বিরূপ প্রক্রিয়া অ্যানালাইসিস করতে হবে। ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে চীন সবসময় এইসব কাজ করে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং তার গ্রহণযোগ্যতা এবং তার ভেরিফিকেশন এবং
যাচাইকরণের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বসা উচিত। এর বিপদের দিকটাও সামনে আনেন না। তারা বলছেন, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর আগে গাঙ্গেয় এ বদ্বীপ অঞ্চলের পরিবেশ প্রতিবেশের উপর কী প্রভাব পড়বে তা আগে খতিয়ে দেখতে হবে। এছাড়া সস্তা ও বেশি কার্যকর বলে এতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয়, যা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাচারাল তুলনায় এটা খুবই অল্প এবং ইফেক্টিভ হয় না, এবং এর জন্য অনেক খরচ। আবার হলো গিয়া কী দিয়ে ক্লাউড আপনি করতেছেন সেটার উপর নির্ভর করে। একসময় একটা কথা ছিল যে সালফার ডাইঅক্সাইড, কিন্তু সেটা আবার অন্য সাইড ইফেক্ট আছে, যার জন্য ক্লাউড সিডিংটা আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ চিন্তা করা উচিত। প্রকৃতিকে আরও খোঁচাখুচি করে, প্রকৃতির জয়ের মধ্যে দিয়ে, নিজের বীরত্বর মধ্যে দিয়ে যে প্রকৃতি তোষণ হয় না এবং তার বিপরীতে প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয়, এইরকম একটা পর্যায়ে এই ক্লাউড সিডিংয়ের মতো চিন্তা থেকে আমরা অনেক দূরে থাকতে চাই। 1946-এর 13ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম বৃষ্টি নামানো হয় ক্লাউড সিডিংয়ের মাধ্যমে। সবচেয়ে বেশি কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় বিশ্বের চীন। এছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ এ পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ। কোনো একটি এলাকায় এর মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত 10 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও শুনানি পিছিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 2 জুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। তবে শুনানি পিছানোর এবং জামিনের আবেদন করেন ডক্টর ইউনূস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। চার্জ হিয়ারিং এর জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব শর্তে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে। এদিকে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যার বিষয়টি বিবেচনার ভার ছেড়ে দেন জনগণের উপর। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্য হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহিতে আনতে হবে। সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে, আর যদি মামলা প্রস্তাব করে কমিশন সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে শুরু হবে।
সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। তার বিরুদ্ধে রাজধানী মিরপুর থানায় প্রতারণা, মানব পাচার, নির্যাতনের অভিযোগে 3টি মামলা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ। তিনি বলেন, প্রয়োজনে মিল্টনের স্ত্রীকেও ডাকা হবে, তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করার কথা রয়েছে। 3 মামলার একটি পুলিশ বাদী হয়ে করেছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে মানব সেবার নামে প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের কথা জানান ডিবির প্রধান। তার বিরুদ্ধে মোট 3টে মামলা রুজু। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। এ নিয়ে আরো জানাতে মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, মিল্টন সমাদ্দারকে কখন আদালতে তোলা হবে এবং তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পুলিশ জানতে পেরেছে কিনা? মিল্টন সমাদ্দারকে একটু আগেই এই আদালতে নিয়ে আসা হয়েছে, মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন আদালতে। এখন একটু পরেই, খুব সম্ভবত 3টা বা 3:30টার দিকে তাকে সিএমএম 4 আদালতে তোলা হতে পারে। তোফাজ্জল হোসেন যিনি এটার বিচারক। এর বাইরে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু আজকে সকালবেলায় অর্থাৎ মিরপুর মডেল থানায় 3টি মামলা হয়েছে। একটি মানব পাচার মামলা, আরেকটি মারধরের মামলা, আরেকটি জাল জালিয়াতির মামলা। জাল জালিয়াতির যে মামলাটি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তবে পুলিশ একটু আমাদেরকে জানিয়েছেন যে তাদের জাল জালিয়াতি মামলার বিষয়ে তারা রিমান্ড চাইবেন 7 দিনের, এবং রিমান্ড চাওয়ার পরে যতদিনের রিমান্ড নেয় তাকে তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে গতকালকে 7:30টার দিকে মিরপুরে তার যে প্রতিষ্ঠান সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং ভুক্তভোগীরা পুলিশের কাছে এসেছেন, এবং এরকম ভুক্তভোগী 2 জন কিন্তু মামলাটি করেছেন মিরপুর মডেল থানায়। তবে পুলিশের যে ডিবি প্রধান হারুনুর রশিদ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, তার বিরুদ্ধে গুরুতর বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। মানুষকে মারধর, হত্যা চেষ্টা এবং মানুষের জমি দখল থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে। তবে গত কয়েকদিনে কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি কিডনি চুরি মামলার কিডনি চুরির একটি অভিযোগ উঠেছে। তবে এই কিডনি চুরির বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এর বাইরে তার যে বিকাশ নাম্বার রয়েছে, 16টি বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে প্রায় কোটি টাকা আসে। এই কোটি টাকা আসলে তিনি খরচ করেন কিনা, সেখানকার যারা আছেন বৃদ্ধ বা শিশু, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই কোটি টাকা এর বাইরে তিনি জাল জালিয়াতি করেছেন। অনেকে তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বলতেন তিনি 900 মানুষকে তিনি দাফন করেছেন, কিন্তু কাগজে কলমে সেখানে 100 বা 150 মানুষকে তিনি দেখাতে পেরেছেন। বাকি 900 জন আসলে বাকি 700 বা 800 জন কোথায় গিয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে পারেননি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ডেথ সার্টিফিকেট, যখন তিনি মৃত্যু হয়েছে বিভিন্ন যে 150 জনের যে ডেথ সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটটি কিন্তু বিভিন্ন সময় ভুল এবং বানান ভুল থেকে শুরু করে, এবং তিনি নিজেই ডাক্তার সেজে সেখানে স্বাক্ষর করেছেন, ভুয়ার স্বাক্ষর করেছেন, এমন অভিযোগও উঠেছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তদন্ত করছে পুলিশের পক্ষ থেকে। এর বাইরে সমাজসেবা অধিদপ্তর থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেটি আগামী এই মাসের 25 তারিখের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। তবে গতকালকে পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে নানান ভুক্তভোগী এসেছেন এবং তারা কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছেন। আর যে 3টি মামলা হয়েছে, এর 2টি মামলা কিন্তু যে তিনি তাকে আটক করার পরে 2 জন ভুক্তভোগী এখানে এসেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তার মতো আরও এরকম অসংখ্য যে যারা রয়েছে মানবতার ফেরিওয়ালা বলে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু তদন্ত করছে বলে আমাদেরকে ডিবির যে যিনি প্রধান তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছে। তবে একটু পরে তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর একটি মামলার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, এবং বাকি 2টি মামলার সম্পর্কে এখনো আমরা জানি না সেই মামলাগুলো রিমান্ড চাওয়া হবে কিনা। তবে যে মামলাটির 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, সেই মামলাটির তারা ধারণা করছে যে 3 দিন বা 5 দিন তাদেরকে রিমান্ড দিবেন। রিমান্ড দেওয়ার পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল আমার কাছে। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকা থেকে বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাবিবুর রহমান রুবেল। সকাল 7:30টার দিকে হাবিবুর রহমান রুবেল নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, সকালে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরির গলি থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন তারা। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যার পর দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত রুবেল ভুইয়াপাড়া কমিশনার গলিতে থাকত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় এলাকায়। ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় তিনি বলেন, অনেক দেশ মূল্যস্ফীতি কমাতে সফল হলেও বাংলাদেশ পারেনি। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। ব্যাংক খাতে তারল্য বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর। বলেন, বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়। ফরাসউদ্দিন বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হবে না। ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে চোখ গরম করতে হবে বলেও মন্তব্য করেন সাবেক গভর্নর। ঋণ খেলাপিদের সুদ মাফ করার বিষয়েও কঠোর সমালোচনা করেন তিনি। ঋণ খেলাপ, কর খেলাপ এবং কি বললাম, এই যে একই সূত্রে গাথা, এদেরকে আমার মনে হয় জেল জুলুম দেওয়া দরকার নেই। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। হবিগঞ্জে মাধবপুরে একই পরিবারের 4 জন সহ সড়কে প্রাণ গেল 5 জনের। ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষ। ভিসি শিক্ষক সমিতির দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম বন্ধ, হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় শিক্ষার্থীরা। দেশের পথে রওনা হয়েছে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ শেষে গতরাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। আগামী 14ই মে এমভি আবদুল্লাহর চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানান, সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে 23 নাবিক নিয়ে কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দরে নোঙর করবে এমভি আবদুল্লাহ। সেখানে লাইটার বা ছোট জাহাজে পণ্য খালাস করা হবে। নাবিকরা জানান, পরিবারের সাথে দেখা করতে তারা উন্মুখ হয়ে আছেন। পাশাপাশি তাদের পরিবারও অধীর আগ্রহে অপেক্ষমান। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার 8 দিন পর গত 21শে এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। চট্টগ্রাম অ্যাঙ্করেজ প্লাস কুতুবদিয়া অ্যাঙ্করেজে মালগুলো খালাস করবে, খালাস করে শিপ বাইরে চলে যাবে, বুঝছেন? এইটা হচ্ছে প্রোগ্রাম আপাতত। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পৌঁছেছে। দুপুর 12:30টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে পৌঁছায়। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতরা হলেন মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন। গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় 52 জন যাত্রীসহ এক চালক ছিলেন। এদের মধ্যে জীবিত উদ্ধার করা হয় 44 জনকে। নিহত 9 জনের মধ্যে 8 জন বাংলাদেশি ও অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী, স্ত্রী ও এক সন্তান সহ 5 জন নিহত হয়েছেন। রাত 2টার দিকে মাধবপুরের হরিতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অন্তর, কামরুন নাহারের ছোট ভাই মোহাম্মদ এনামুল ও প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী। তারা সবাই সাভারে থাকতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ঢাকা সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি।
হরিতলার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়িটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। এই ঘটনায় ট্রাকটি জব্দ হলেও পালিয়েছে চালক। সিলেট থেকে মাদার জিয়াদ করে যাওয়ার সময়, ঢাকার দিকে যাওয়ার সময় সিলেটমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা চালক সহ সর্বমোট 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমরা দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং ট্রাকটি জব্দ করে আমাদের হেফাজতে নেই। দুর্ঘটনার পরেই দুর্ঘটনা সংঘটনকারী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার নাম ঠিকানা সংগ্রহ এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাজবাড়ীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার 3 ঘন্টা পর উদ্ধার হয়েছে। সকালে 10:30টার দিকে বগিটি উদ্ধার হয়। এর আগে সকাল 7:30টার দিকে শহরের 2 নম্বর রেলগেট এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সাথে ঢাকা, খুলনা ও দৌলতদিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, বগি লাইনচ্যুত থাকার কারণে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে চলছে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কিছু অংশ হলে থেকে গেলেও অনেকেই আবার অনিশ্চয়তায় ছেড়েছেন হল। সেশন জট এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। কবে খুলবে ক্যাম্পাস তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে প্রতিবাদ করলেও বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে দেওয়া বাসে অনেকেই দেখা গেছে হল ছাড়তে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো বন্ধ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এসব ঝামেলার মধ্যে আমাদের সেশন জট হচ্ছে, আমাদের সেমিস্টার পিছায় যাচ্ছে। আজকে আমার কিন্তু সেমিস্টার ফাইনাল ছিল, আজকে পরীক্ষা ছিল, আমার এখানে সিলেট যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমি আজকে কি করতেছি, আমি টোটালি হতাশ। প্রশাসন, শিক্ষক সমিতি সবার কাছে উদ্যত আহ্বান, আপনারা অচিরে আপনাদের মধ্যে সমঝোতা করে ভার্সিটি ক্যাম্পাস হল খুলে দেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এই বিষয়ে জানেন না শিক্ষকরাও। আগামী সপ্তাহে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনায় বসতে পারেন উপাচার্য, জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এখনো বিশ্ববিদ্যালয় নিয়ে যারা চিন্তা করছেন ইউজিসি থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারাও কোনো নির্দেশনা দেননি, প্লাস বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো ধরনের ইতিবাচক কোনো সাড়া এখনো পাইনি। আগামী সপ্তাহে হয়তোবা শিক্ষক সমিতির সাথে আমরা একটা আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে পারবো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা মেসেজ আমরা দিতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য মূলত। এদিকে আজও হল বন্ধ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন প্রত্নতত্ত্ব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেজিস্ট্রেশনবিহীন ওষুধে 6 লাভ নওগাঁর বাজার। ব্যবসায়ীরা বলছেন, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লেখার জন্য ব্যবসার স্বার্থে এসব ওষুধ তারা দোকানে রাখতে বাধ্য হচ্ছেন। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ না লেখার দাবিতে এরই মাঝে তারা আন্দোলনেও নেমেছেন। আর সিভিল সার্জন বলছেন, চিকিৎসকদের সাথে আলোচনা করে এসব ওষুধ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্যাম্পু, সাবান, ফুড সাপ্লিমেন্টস ও ভেষজ সহ 2 শতাধিক রেজিস্ট্রেশনবিহীন ওষুধ অবাধে বিক্রি হচ্ছে নওগাঁর বাজারে। এসব ওষুধ বন্ধে অভিযান চালিয়ে সম্প্রতি 2টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ওষুধ প্রশাসন। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ লেখা বন্ধ না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অযৌক্তিক। ডাক্তাররা লিখতেছে সেই ফুড সাপ্লিমেন্ট আমরা যখন বিক্রি করতেছি তখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তারা এসে আমাদেরকে ফাইন করতেছে, অথচ ডাক্তারদেরকে কিছু বলতেছে না। যে এই আনরেজিস্টার্ড প্রোডাক্টগুলো ডাক্তার লেখা বন্ধ করুক, আর আমরা এখান থেকে আমরাও যেন বিক্রি না করি। চিকিৎসকরা না লিখলে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে দাবি ওষুধ ব্যবসায়ী নেতাদের। রেজিস্টার্ড ডাক্তাররা লিখতেছে, অথচ লাইবিলিটিতে পড়তেছে আমাদের কেমিস্ট্রির উপর। একটা প্রেসক্রিপশন হচ্ছে, যদি ফুড সাপ্লিমেন্টারি না থাকে তাহলে ওই ওষুধ আর দিচ্ছে না। ফুড সাপ্লিমেন্টারি বা আনরেজিস্টার্ড প্রোডাক্ট যেন কোনো ডাক্তার না লেখে। বিক্রি করার জন্য অপরাধ হলাম, কিন্তু যিনারা প্রেসক্রিপশন করতেছে, ছাড়পত্র দিচ্ছে, তিনি একজন প্রফেসর, রেজিস্টার্ড ডাক্তার, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। উৎপাদন সোর্সটাকে আগে ধরতে হবে, তারপর রাস্তায় আসতে হবে। এসব ওষুধ নিয়ে বিক্রেতা ও চিকিৎসক 2 পক্ষেরই দায়বদ্ধতা আছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। ওষুধের যে দোকানগুলো আছে, লাইসেন্স দেওয়ার সময় তাদের একটা শর্তই আছে, তারা আনরেজিস্টার্ড প্রোডাক্ট দোকানে রাখতে পারবে না। চিকিৎসকরা
কোনোভাবেই আনরেজিস্টার্ড কোনো মেডিসিন তারা লিখতে পারবে না তাদের প্রেসক্রিপশনে। তারপরেও যদি তারা লেখে, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে ওষুধ ও কসমেটিক্স আইন 2023 সংশোধনের দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।